আলোর প্রতিফলন ও প্রতিসরণ এটা একটা প্রাথমিক আলোচনা। যারা নিচের ক্লাসে পড়ছো, ক্লাস 8 পর্যন্ত, তাদের ক্ষেত্রে এটা মূলত কার্যকরী। তবে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের ক্ষেত্রেও এটা কার্যকরী, কারণ অনেক সময় হয় কি, পদার্থবিদ্যার যেগুলো মূল ধারণা সেগুলো সকলের ক্ষেত্রে ঠিকঠাক থাকে না বলে এটা মূলত লেখা হবে দশম শ্রেণীর জন্য, বেসলাইন সার্ভের মতো। অর্থাৎ যেটা তোমরা আগে যা শিখেছো সেটা কতখানি শিখেছো সেটা ঝালাই করে নেওয়া, এবং অষ্টম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে এটা একেবারেই সিলেবাস অনুযায়ী উপযোগী হবে। যাক, সে কথা। ধরা যাক M1 M2 একটা দর্পণ বা আয়না। এই যে কাটা কাটা দাগ যেটা দেওয়া আছে, এটা দর্পণের পিছনের দিক। কখনো আয়না ভেঙে গেলে তোমরা নিজেরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো যে আয়নার পিছনের দিকটা রং করা থাকে, লাল লাল রং করা থাকে, বলা হয় সিলভারিং করা হয়েছে দিকটা। সামনের দিকটা, যে দিকটা আমরা মুখ দেখি, সেই দিকটা এই মসৃণ দিক। একটা বিন্দু যেখান থেকে আলো এসে পড়ছে ও বিন্দুতে, ও বিন্দুটা কিন্তু দর্পণের উপর একটা বিন্দু। যদিও এখানে খুব সামান্য একটু ডিফারেন্স রাখা হয়েছে আলাদা করে বোঝানোর জন্য। ও বিন্দুতে আপতিত হয়ে এই আলোক রশ্মি, লক্ষ্য করে দেখো, ও থেকে বি বরাবর, ও বি রেখা বরাবর চলে গেছে। তাহলে এই যে এ ও রশ্মি, এটাকে আমরা বলবো আপতিত আলোক রশ্মি। এ ও হলো আপতিত আলোক রশ্মি। তেমনি ওবি, এটি হলো প্রতিফলিত, প্রতিফলনের ফলে চলে যায় এটি, প্রতিফলিত আলোক রশ্মি। আর ও এন, এটি হচ্ছে আপতন বিন্দু। ও বিন্দু হচ্ছে আপতন বিন্দু, ও এন আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অভিলম্ব, অভিলম্ব মানে লম্ব। এ ও এন একটি কোণ, জ্যামিতির যে কোণ তোমরা শিখেছো, এ ও এন কে বলে আপতন কোণ। আর বি ও এন কে বলে প্রতিফলন কোণ। আলোক রশ্মি যখন আপতিত হয় এবং প্রতিফলিত হয় কোনো একটি মসৃণ তল থেকে, সেটা আয়না বাদ দিয়েও অন্য জায়গা থেকে প্রতিফলিত হতে পারে। অমসৃণ তল থেকে যখন প্রতিফলিত হয়, সেটা আমরা ভালো করে দেখতে পাই না রেটাকে, অর্থাৎ আলোক রশ্মিটাকে বুঝতে পারি না, কিন্তু অমসৃণ তল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়। সাধারণভাবে এটা যেটা দেখানো হয়েছে, আয়নার সম্মুখ ভাগ এটা, অথবা চকচকে স্টিলের থালা, সেখান থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়, বা যে কোনো কাঁচ, কাঁচের উপরিতল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়। যে কোনো পালিশ করা, যে কোনো মেটাল সারফেস, যেটা ধাতব একটা তল, যেটি সুন্দরভাবে পালিশ করা আছে, সেখান থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়, এবং সেটা এইরকম ভাবে মসৃণ মসৃণ তলেরই কাজ করে। তবে এটা ঠিক কথা যে মসৃণ এবং অমসৃণ দুটো তলের থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়। আমরা এখানে মসৃণ তল বা আয়নার উপরিতলে আলোক রশ্মির প্রতিফলন হচ্ছে এরকম ধরে নিয়ে আলোচনাটা করছি। এখন এই যে প্রতিফলন হয়, তখন এই আলোক রশ্মি কতগুলো নিয়ম মেনে চলে। যে নিয়মটা হচ্ছে কি না, এই যে কোণটা এ ও এন, যে কোণটা যত বড় হবে, বি ও এন যে কোণটা রয়েছে সেই কোণটাও তত বড় হবে। তার মানে আমরা বলতে পারি নিয়মটা কি না, কোণ এ ও বি, এ ও এন, কোণ এ ও এন ইজ ইকুয়াল টু কোণ বি ও এন।
আর কি, আর 2 নম্বর হচ্ছে যে এই যে রশ্মি রয়েছে, এই রশ্মি ওবি, এও রশ্মি, ওবি রশ্মি এবং ওএন যে একটা সরলরেখা এঁকেছি, এখানে এগুলো জ্যামিতির নিয়মে সরলরেখাগুলো আঁকা হয়েছে। এই সরল রেখাগুলো একটা সমতলেই থাকে। এখানে আমি যে বোর্ডে কাজটা করছি সেই বোর্ডের সমতলে এই রশ্মিগুলো রয়েছে এবং এই অভিলম্বটি রয়েছে। তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইয়ের যে পাতা বা পৃষ্ঠা, সেই পৃষ্ঠাকে সমতল হিসাবে তোমরা কল্পনা করতে পারো। একই সমতলে তাহলে তিনটেই এও, ওএন এবং ওবি, এই তিনটে সরল রেখা এখানে, যদিও একটি রশ্মি, এটি রশ্মি এবং এটি হচ্ছে অভিলম্ব, আমরা এখানে জ্যামিতিক নামগুলো দেব এও, ওএন এবং ওবি একই সমতলে থাকে, একই সমতলে থাকে। তাহলে এই যে 1 নম্বর যেটা লিখলাম জ্যামিতির ভাষা এবং 2 নম্বর যেটা লিখলাম জ্যামিতির ভাষা, এগুলো সংক্ষেপে লেখা হয়েছে। তোমাদের বইতে এগুলোর ভাষা ব্যবহার করে, অর্থাৎ বাংলা ভাষায় পরিষ্কার, যারা ইংরেজি মিডিয়াম পড়ো তাদের ইংলিশ মিডিয়ামে লেখা আছে, তো সেখানে ভাষা ব্যবহার করে লেখা আছে। আমাদের এখানে যেটা লিখেছি আমরা জ্যামিতি ব্যবহার করে, এ ও, ও এন এবং ওবি একই সমতলে থাকে এবং কোণ এও এন সমান কোণ বিও এন, বিও এন। লক্ষ্য করে দেখো, একটা কোণকে আমরা সিঙ্গেল লাইন দিয়েছি, একটা ডবল লাইন দিয়েছি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও অবশ্যই 30 ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে। এখন আলোর প্রতিফলন সংক্রান্ত তোমাদের সিলেবাসে যে সব বিষয়গুলি আছে বা যেগুলি পাঠ পাঠ করা দরকার সেগুলি একের পর এক আলোচনা করা হবে। আমরা প্রথমে আলোর প্রতিফলন সংক্রান্ত যে সূত্র দুটি রয়েছে সেই সূত্র দুটি নিয়ে আলোচনা করলাম। এরপরে মূলত এটা যেগুলো তোমাদের জ্যামিতি সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে, যে কারণে প্রত্যেকেরই জ্যামিতি সম্বন্ধে অল্প বিস্তর জ্ঞান রয়েছে সেটা ধরে নিয়েই আলোচনাটা আমাদের এগিয়ে চলবে। আর যেগুলো একবারেই খুঁটিনাটি বিষয় যেগুলো লেখা রয়েছে বইটা, যেটা টেক্সট বই আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা দিয়েছে, সেই বইটি তোমরা খুঁটিয়ে পড়বে। খুঁটিয়ে পড়লে সেখানে আরো অনেক ইনফরমেশন রয়েছে, সেগুলো তোমরা জানতে পারবে। নেক্সট পেজে আমরা একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। দেখা যাক, তো ধরা যাক যে সূত্রটা আমরা শিখলাম সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। কিরকম করে প্রয়োগ করব? তো ধরা যাক এটি হচ্ছে একটি আয়নার উপরিতল, পেছনের দিকটি সিলভারিং করা আছে, আমরা দু একটা ডট লাইন দিয়ে দিলাম সিলভারিং বোঝানোর জন্য, আর দরকার নেই। হ্যাঁ, এম M1, M2 একটি আয়না রয়েছে এবং M1 M2 থেকে ধরা যাক 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটারের মতো দূরে একটি আলোর উৎস রয়েছে। মানে একটি ধরো আলোর উৎস বলতে একটা ধূপকাঠি ধরে নিচ্ছি আমি, জ্বলন্ত একটা ধূপকাঠি। ধূপকাঠির ডগাটা একটা বিন্দুর মতো দেখতে হয়, আমি ধরে নিচ্ছি অন্ধকার ঘরে তুমি এই এক্সপেরিমেন্টটা করছো। একটি আয়না রয়েছে এবং আয়নার সামনে একটি জ্বলন্ত মোমবাতির, এই জ্বলন্ত একটি ধূপকাঠি নিয়ে তুমি কাজ করছো। অবশ্যই জ্বলন্ত জিনিস যখন রয়েছে, ছাত্রছাত্রীদের বলবো যখনই কোনো আগুনের স্ফুলিঙ্গ হাতে থাকবে তখনই তোমরা সাবধানে কাজ করবে। যাই হোক, তো ধরা যাক যে আয়নার সামনে যে তুমি বস্তুটি রেখেছো, মানে আলোর উৎসটি রেখেছো, তার দূরত্ব হচ্ছে, ধরা যাক এটি 5 সেন্টিমিটার কি 10 সেন্টিমিটার, কথার মানে বলছি। 5ও হতে পারে, 10ও হতে পারে, 15ও হতে পারে। তাহলে ধরা যাক এই যে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। S2, এস এর থেকে এখানে আমি যদি নাম দিই, তোমাদের বইয়ে অবশ্য একটা ছবি দেওয়া আছে, তো সেখানে ছবিটা অনুযায়ী আমি এটা লিখছি না, আমি এটা নিজের খুশি মতো নাম দিচ্ছি। এস থেকে পি পর্যন্ত আয়নার উপরে যে বিন্দুটি রয়েছে সেই বিন্দুটির নাম আমি দিচ্ছি পি, অর্থাৎ কিনা এই বিন্দুটি হচ্ছে পি, আর এই বিন্দুটি যেখানে উৎসটি রয়েছে সেখানে সেটা হচ্ছে এস। ঠিক আছে। তাহলে এস পি একটি, এসপি একটি আলোক রশ্মি, যেটি কিনা আয়নার উপরে গিয়ে সোজাসুজি পড়ছে। এবং এখানে বুঝতেই পারছো সোজাসুজি যখন পড়ছে তখন এখানে আপতন কোণ যেটি হবে, সে আপতন কোণটি কত হবে? না, এই আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি। আপতন কোণ কাকে বলবো? এই যে খুব সিম্পল জিনিসটা, এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে আলোক রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে
আপতিত রশ্মি যে কোণ করে তাকে বলি আমরা আপতন কোণ, আগে আলোচনা করেছি। এখানে এটাই অভিলম্ব, এটাই আপতিত রশ্মি, তাহলে একটাই সরলরেখা, এটাই অভিলম্ব, এটাই আপতিত রশ্মি। ন্যাচারালি একটা একটা সরলরেখার সঙ্গে সেই সরলরেখাটা যে কোণ করে থাকবে সেটা 0 ডিগ্রি হবে। এটাই জ্যামিতির জ্ঞান আবশ্যক আমাদের, যেটা বলেছিলাম। যাই হোক, তাহলে এটি 0 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে, তাহলে সূত্র অনুযায়ী এটি 0 ডিগ্রি কোণ করেই ফেরত চলে আসবে, অর্থাৎ যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়েই সেটি ফেরত আসবে। আবার মনে করো আরেকটি আলোক রশ্মি যদি এখান থেকে এইরকম ভাবে পড়ে, আপতন কোণ তখন তৈরি যেটা হবে, আমি ছবিটা আঁকছি, ছবিটা আমার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা খাতায় আঁকতে পারো, অথবা তোমরা পরেও এই ছবিটা দেখে ভিডিওটা পজ করে করে ছবিটা তোমরা খাতায় আঁকতে পারো। তাহলে এটা হচ্ছে গিয়ে আপতন কোণ, আর এইটি হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিটি আমি একটা আলাদা রঙে আঁকছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রতিফলিত রশ্মি হচ্ছে কমলা রঙের যে রশ্মিটি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি হচ্ছে এইটি, ধরা যাক এসপি নাম দিয়েছি, এখানে এস আর নাম দিলাম, তাহলে এস আর হচ্ছে আপতিত রশ্মি, আর আর টি হচ্ছে গিয়ে প্রতিফলিত রশ্মি। এখন লক্ষ্য করে দেখো যে আমরা যদি আরেকখানা রশ্মি নিই, যেটা তির্যক ভাবে এখান থেকে এসে পড়ছে এখানে, যদি ধরা যায়, তাহলে সেটা কি হবে না, সেটাও একটা আলোক রশ্মি। এরকম অজস্র রশ্মি এখান থেকে আসতে পারে এবং এসে পরে আমরা দ্বিতীয় রশ্মিটা কিন্তু রংটা আলাদা দিচ্ছি, দ্বিতীয় রশ্মিটার রংটা কমলা দিলাম। তাহলে দ্বিতীয় রশ্মির রং যদি কমলা দিই, তাহলে এখানে দ্বিতীয় রশ্মির ক্ষেত্রে একটা, যেখানে আপতিত হয়েছে সেখানে একটা আপতন বিন্দুতে অভিলম্ব আমাদের আঁকতে হবে নিয়ম অনুযায়ী। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যেটি হবে, যেখানে আপতিত হয়েছে সেখানে অভিলম্ব আঁকতে হবে। তারপরে সেই জায়গাতে আপতন বিন্দুর সঙ্গে অঙ্কিত অভিলম্বের সঙ্গে সমান একটা কোণ উৎপন্ন করে যদি উল্টো দিকে টেনে দিই, তাহলে পেয়ে যাব আমরা প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হলো গিয়ে প্রতিফলিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এখন তোমরা যখন ছবি আঁকবে নিজেদের খাতাতে, তখন তোমরা কিন্তু চাঁদার সাহায্যে কোণগুলো মাপ করে আঁকবে। চাঁদার সাহায্যে কোণগুলো মাপ করে যখন আঁকবে, তখন তোমাদের কিছুটা কাজের সুবিধা হবে। সুবিধা হবে এই কারণে, না তোমরা তখন করবে কি, এই ছবিটা নিখুঁত আঁকতে পারবে। এখানে তো বোর্ডের উপরে আমি আন্দাজে মাপগুলো নিয়েছি, তাহলে আন্দাজে মাপ নেওয়ার জন্য এক্ষেত্রে ছবিটা একাধটুকু ভুলচুক হতে পারে। আমি চেষ্টা করছি যথাসম্ভব কম ভুল রেখে ছবিটা আঁকা। তাহলে এস থেকে ই পর্যন্ত একটা ডটেড লাইন দিলাম, এখান থেকে একটা লাইন আসবে এইরকম, আর এখান থেকে একটা লাইন আসবে এইরকম করে তোমরা ছবিটা আঁকবে। ব্যাপারটা বুঝলে তো? অর্থাৎ কিনা এই যে দুটো রশ্মি রয়েছে, একটা এস আর বিন্দুতে আপতিত হয়েছে, আরটা একটু আবছা হয়ে গেছে, এটাকে একটু প্রমিনেন্ট করে দেওয়া যেতে পারে। আরটা আবছা হয়েছে, এটাকে আমরা প্রমিনেন্ট করে দিলাম আর বিন্দু। আর এস আর টি একটা সরল, আর টি একটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এখানে একটা রশ্মি নাম দিলাম এস থেকে ইউ, একটা রশ্মির নাম দিলাম এস ইউ, আর ইউ থেকে যেটা ভি তে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার ইউ এবং ভি, এই যে রশ্মি, এটি একটি প্রতিফলিত রশ্মি, এটি একটি প্রতিফলিত রশ্মি, আর এখানে এ নিজেই আপতিত রশ্মি, নিজেই প্রতিফলিত রশ্মি। এই তিনটে প্রতিফলিত রশ্মি, দেখো লক্ষ্য করে, তিনটে রশ্মি তিন দিকে যাচ্ছে, একটা যাচ্ছে এইদিকে, একটা যাচ্ছে এইদিকে, একটা যাচ্ছে এইদিকে। তাহলে যদি মনে করো তিনটে লোক তিন দিকে যায়, তাহলে তারা ধরা যাক একটা জায়গা থেকে তিনজন লোক তিনটা রাস্তা বরাবর যাচ্ছে। তোমার বন্ধু একজন এ, একজন বি, একজন সি, তিন বন্ধু তিন দিক বরাবর তিনটে রাস্তা বরাবর বেরিয়ে গেল। রাস্তাগুলো অনেক দূর পর্যন্ত চলে গেছে, বহুদূর পর্যন্ত রাস্তাগুলো চলে গেছে। তো এ, বি এবং সি এর এই রাস্তা বরাবর চলতে চলতে কোথাও আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। বাস্তবে এটাই ঘটে। যাই হোক, কিন্তু যদি উল্টো দিকে আমরা এই রশ্মিগুলো বাড়িয়ে দিই, উল্টো দিকে, অর্থাৎ যখনই উল্টো দিকে বাড়াবে সত্যি সত্যি রশ্মি থাকবে না, তখনই তোমাকে ডটেড লাইন দিতে হবে। এটা জ্যামিতির, আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সের নিয়ম। ডটেড লাইন দেওয়া হয়, মানে কাটা 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 লাইন দিতে হয়।
তো কাটা কাটা লাইন দিয়ে আমরা এটাকে পিছন দিকে প্রডিউস করেছি। এই যে তিনটে লাইন লক্ষ্য করে দেখো, এখানে S1 বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, S1 বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো যে আমাদের আলোক রশ্মি নির্গত হচ্ছে একটা বিন্দু উৎস থেকে, বিন্দু উৎস বলেছি তোমার ধূপকাঠির ডগাটি, বিন্দু উৎস থেকে নির্গত হয়ে প্রতিফলনের পরে তারা অন্য একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। আবার বলছি, সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। আলোক রশ্মি একটি বিন্দু উৎস থেকে উৎপন্ন হয়ে প্রতিফলনের ফলে অন্য একটি বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। কারণ এই জায়গায় যদি তুমি চোখ রাখো তাহলে কি হবে না, তাহলে তুমি দেখতে পাবে যে আলোক রশ্মিগুলি আসছে কোথা থেকে, এটি ধরা যাক চোখ। তাহলে এই চোখে আলোক রশ্মিগুলি পৌঁছাচ্ছে কোথা থেকে মনে হবে S1 থেকে পৌঁছাচ্ছে। অর্থাৎ প্রতিফলনের ফলে অন্য একটি বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এই যে দ্বিতীয় বিন্দু, এটি প্রথম বিন্দু, এখান থেকে সত্যি সত্যি আলোক রশ্মি নির্গত হয়েছে, আর এটি দ্বিতীয় বিন্দু যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে। এই দ্বিতীয় বিন্দুটিকে বলা হবে, এইটা দ্বিতীয় বিন্দু, এটি প্রথম বিন্দু, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে বলা হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে সংজ্ঞাটা লেখা যাক একটু, যদিও এটা খণ্ডিত। এই সংজ্ঞাটা যেটা লেখা হচ্ছে সেটা সম্পূর্ণ সংজ্ঞা হচ্ছে না, সম্পূর্ণ ডেফিনেশন হচ্ছে না, কারণ এখানে আসছে বলে মনে হচ্ছে এই কথাটা ইউজ করব আমরা, কিন্তু এছাড়াও আরো অন্যভাবে প্রতিবিম্ব গঠিত হতে পারে। সেই বিষয়টা আলোচনা করার পরে আবার একটা সংজ্ঞা লেখানো হবে, তারপরে দুটো সংজ্ঞা সিনথেসিস করব, অর্থাৎ মিলিয়ে দেবো, মিশিয়ে দেবো, তারপরে সম্পূর্ণ সংজ্ঞা আমরা পেয়ে যাব। তাহলে আপাতত যেটা শিখলাম সেটা আমরা লিখতে পারি, নিজেদের ভাষাতেই লিখতে পারি যে আলোক রশ্মি যখন যখন কোনো বিন্দু উৎস থেকে নির্গত হয়ে প্রতিফলন, এটা প্রতিফলন বাদ দিয়েও কিন্তু হতে পারে, আর একটা ধর্ম এখনো পড়ানো হয়নি, তাহলে সেটা যখন পড়াবো তখন লিখবো, বা এখনই বলে দিই, প্রতিফলন বা প্রতিসরণ আর একটা ধর্ম আছে, এক্ষুনি পড়াবো। প্রতিসরণের ফলে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এখানে প্রতিফলন হচ্ছে, এখানে প্রতিসরণটা কিন্তু ঘটছে না, প্রতিসরণটা ঘটছে না বলে এটাকে এই সংজ্ঞাতে আমি এনসার্কেল করে রাখলাম। তোমরা এইটুকু শিখে রাখবে, প্রতিফলনের ফলে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। এটা ইংরেজি হলো ইমেজ, এটা ইমেজ বলে। তার মানে তুমি যখন মুখটি এখানে রাখো বা তোমার মুখের সামনে কোনো একটা অবজেক্ট রেখেছো, তার প্রতিবিম্বটা তুমি আয়নায় দেখতে পারো। এই যে আসছে বলে মনে হয় ডটেড লাইন দিয়ে যখন প্রতিবিম্ব তৈরি হয় তখন তাকে জেনে রাখো বলে, এটা বলে অসৎ বিম্ব। S1 বিন্দু হলো S বিন্দু অসৎ বিম্ব। অসৎ বিম্ব আছে, সৎ বিম্ব আছে, আমি কনটেক্সট যখন হবে, যখন প্রসঙ্গটা আসবে তখন তোমাদের সৎ এবং অসৎ দুটো জিনিসই বোঝাবো। এখানে
একটা অসৎ বিন্দু তৈরি হয়েছে, অসৎ বিম্ব তৈরি হয়েছে, তার উদাহরণ দেওয়া হলো। এখন ব্যাপার হচ্ছে গিয়ে একটা ইম্পর্ট্যান্ট লেসন যেটা তোমাদের জানা দরকার রয়েছে, যদিও বইতে সেই প্রমাণটা দেওয়া নেই, সেই প্রমাণটা তোমাদের শেখা দরকার বলে আমি মনে করি। অতএব সেই প্রমাণটা আমরা স্টার্ট করি শেখার। প্রমাণটা কি না, এটা কোনো কোনো বইতে থাকে, দেখবে কিছু কিছু জায়গায় প্রশ্নও থাকে, কোনো কোনো বিদ্যালয় এরকম প্রশ্ন দিয়ে দেন। মানে ব্যাপারটা হচ্ছে কি, কিছু তো ছাত্রছাত্রী থাকে যারা একটু বেশি শিখতে চায়, তারা অনুরোধ করে যে স্যার একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিন, একটু ভালো কোশ্চেন দিন, আমরা উত্তর করতে চাই, আমরা দেখতে চাই আমরা কতখানি শিখেছি। তাদের জন্য কিছু কিছু বিদ্যালয় থেকে দেখেছি কোশ্চেন করা হয় যে প্রমাণ করো, আমি প্রমাণটা লিখে দিচ্ছি এখানে, তারপরে প্রমাণটা করেও দিচ্ছি। তাহলে কোশ্চেনটা থাকে এইরকম যে প্রমাণ করো, প্রমাণ করো সমতল দর্পণে, দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। এই প্রশ্নটা থাকে, এবং এই প্রশ্নের যে উত্তরটা সেটা শিখে গেলে তোমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম, অর্থাৎ কিছু কিছু অঙ্ক থাকে, সে অঙ্কগুলো তোমরা করতে পারো। এবং বেশ কিছু মজার অঙ্ক আছে সেখানে, সেটা আমি এখানে আলোচনা করব তোমাদের এই ক্লাসটার সঙ্গে সঙ্গে। তো ধরা যাক আমরা যেটা আলোচনা করছিলাম, এস একটা বিন্দু উৎস, ওই যে আগের আলোচনাতে তোমার সেই ধূপকাঠির ডগাটি জ্বলন্ত, তুমি সাবধানে ধরে আছো, আমি ধরেই নিচ্ছি, অসাবধান হলে আমার দায়িত্ব কিছু নেই। তাহলে এস থেকে দর্পণের উপরে, দর্পণের উপরে একটা বিন্দু, এস থেকে দর্পণের উপরে একটা আলোক রশ্মি পড়েছে, এবং সেই আলোক রশ্মিটির আমরা নাম দিচ্ছি এসপি। দর্পণের নাম আগেই দিয়েছি M1 M2, মিরার থেকে M1 M2। ওকে, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে পি। পিটা একটু আলাদা জায়গাতে লিখি, তাহলে আমার জ্যামিতিক ছবিটা আঁকতে সুবিধা হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে পি, ছোট্ট করে লিখলাম এখানে পি। এই বিন্দুটা হচ্ছে পি, এই লাল ডটটা। ওকে, তাহলে এটি হচ্ছে আপতিত রশ্মি, এবং নিয়ম অনুযায়ী এটি হচ্ছে প্রতিফলিত রশ্মি, কারণ যে আলোক রশ্মি 0 ডিগ্রি কোণ করে আপতিত হয়, সে আলোক রশ্মি 0 ডিগ্রি কোণ করেই প্রতিফলিত হয় প্রতিফলনের নিয়ম অনুযায়ী। আবার দ্বিতীয় একটি আলোক রশ্মি যেটি কিছুটা তির্যক ভাবে এসে পড়ছে, ধরা যাক এইভাবে এসে পড়লো, এইভাবে, তাহলে এটার প্রতিফলিত কিভাবে হচ্ছে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের প্রথমত একটি অভিলম্ব আঁকতে হবে। অভিলম্বটি এঁকে সেই অভিলম্বের থেকে উল্টো দিকে সমান আকারের একটি কোণ আঁকতে হবে, তবে গিয়ে আমাদের আঁকাটি সম্পূর্ণ হবে। তোমরা যারা আঁকবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তারা হাতের কাছে জ্যামিতি বাক্সটি নিয়ে বসবে, এবং চাঁদা, স্কেল, পেন্সিল ইত্যাদি সমস্ত কিছু তোমরা রেডি করে রাখবে, এবং সেগুলো নিয়ে তোমরা বসবে, তাহলে তোমরা আঁকতে পারবে। তাহলে এস থেকে এই বিন্দুতে এর একটা নাম দেওয়া যাবে। আগে আমরা রশ্মিটা এঁকে নিই, তাহলে এই হচ্ছে প্রতিফলিত রশ্মি, আমি কিন্তু আন্দাজে আঁকলাম। তোমরা এই কোণটা যদি 30 ডিগ্রি আঁকো, তাহলে নিচের কোণটা অবশ্যই 30 ডিগ্রি করবে, না হলে কিন্তু ছবিটা মেলানো খুব মুশকিল হবে। তাহলে এটা 30 ডিগ্রি আমি ধরে নিলাম, তাহলে এই কোণটিও 30 ডিগ্রি হবে। অর্থাৎ কিনা এসপি, এটার নাম দিচ্ছি টি। টি বিন্দুতে আপতিত হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, টি থেকে আবার আর বিন্দু দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপরে আমরা আগে প্রমাণ করেছি বা আগে দেখিয়েছি যে এই রশ্মিটিকে পিছন দিকে যদি পিছিয়ে দেওয়া হয় এবং এই রশ্মিকে পিছন দিকে পিছিয়ে দেওয়া হয়, তাহলে সেই দুটি রশ্মি যে বিন্দুতে গিয়ে মিলিত হয় সেখানেই তৈরি হবে প্রতিবিম্ব। তা ঠিক আছে, পিছন দিকে পিছিয়ে দিই একটুকু, এটাও পিছন দিকে পিছিয়ে দিলাম, আর এই রশ্মিটাকেও পিছন দিকে পিছিয়ে দিলাম, মানে পিছন দিকে বর্ধিত করলাম, সোজা কথা।
জ্যামিতির নিয়মে বর্ধিত করলাম, রশ্মিটিকে কিন্তু পাঠাতে পারবো না, কারণ হচ্ছে আলোক রশ্মি এখান থেকে বেরোলে আয়নার পিছন দিকে যাবে না। তাহলে এখানে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে আমাদের রীতি অনুযায়ী তার নাম দিলাম S1, এই যে বিন্দুটি। এরপরে যদি এই প্রমাণটি করতে হয় তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব মানে হচ্ছে এসপি, আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব মানে হচ্ছে SP1। তার মানে আমাদের এই প্রমাণটি করতে হবে, প্রমাণ করতে হবে SP ইজ ইকুয়াল টু SP1, এই প্রমাণটি করতে হবে। তো যদি আমার কথা অনুযায়ী ছবিটি এঁকে এখানে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি ছবিটি এঁকে তোমরা জ্যামিতি অনুযায়ী আঁকতে পারো, তাহলে তোমরা পরীক্ষা করে দেখতে পারো যে এসপি যত বড় হবে SP1টা, S1Pটা, SP1 এটা S1P, সরি এই জায়গাটা, হ্যাঁ, S1P এটা হবে না, মুছে দিই। SP ইজ ইকুয়াল টু S1P। হ্যাঁ, তাহলে এটা তোমরা নিজেরা জ্যামিতির বাক্সের সাহায্যে যেটা করবে সেটা ক্রুড মেজারমেন্টে তোমরা করতে পারো, কিন্তু জ্যামিতিক প্রমাণটা করতে গেলে তোমাদের একটু জ্যামিতির নিয়ম অনুযায়ী প্রমাণটা করতে হবে। আমরা এই প্রমাণটা করার জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে দেখো প্রমাণটা করতে গেলে দেখো এই যে কোণটা রয়েছে, এই কোণের সঙ্গে, নামটা আলাদা করে দিই একটু, এই যে কোণটা রয়েছে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, একান্তর কোণ। আবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান হচ্ছে এর আপতন কোণ, প্রতিফলন কোণ। আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, কারণ হচ্ছে কি এই সরলরেখা এবং এই সরলরেখা সমান্তরাল সরলরেখা। তাহলে এর সঙ্গে হলো এ সমান, এর সঙ্গে হলো এ সমান, এর সঙ্গে হয়ে গেল এ সমান, তার মানে এর সঙ্গে এ সমান। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটো কোণ সমান সমান, তাহলে তৃতীয় কোণটা অতি অবশ্যই সমান হবে। একটি সাধারণ বাহু আছে এদের মধ্যে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আর ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে তাদের যা কিছু আছে সবকিছু সমান হবে, অর্থাৎ এই রেখার সঙ্গে এই রেখাটা সমান হবে। তাহলে এটা যেটা মুখে বললাম সেটা আমরা প্রমাণটা লিখি এভাবে। তাহলে ত্রিভুজ প্রমাণ এইভাবে লিখবে, প্রমাণ ত্রিভুজ, দুটো ত্রিভুজ কনসিডার করছি, এসপিটি, ত্রিভুজ এসপিটি ও ত্রিভুজ S1P এর মধ্যে তার আগে আমরা একটু ছোট্ট আলোচনা করে নিই এখানে, যে এসপির সঙ্গে P1 সমান্তরাল, এসপি সমান্তরাল T1, PS ছেদক বা ভেদক। অতএব পিএসটি কোণ সমান STT1 কোণ, STT1 কোণ, এরা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো একান্তর কোণ। দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক দ্বারা যদি যুক্ত থাকে একান্তর কোণগুলি সমান হয়। আবার STT1 কোণ সমান RTT1 কোণ, RTT1 কোণ, এটা প্রতিফলনের নিয়ম অনুযায়ী, প্রতিফলনের নিয়মে এটা হয়। প্রতিফলনের নিয়মে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। আবার দেখো এটার সঙ্গে এই সরলরেখা হচ্ছে সমান্তরাল, আবার এটা ছেদক, এই যে S1 S আর TT1, তাহলে S S1
সমান্তরাল টি T1 এসআর ছেদক, এসআর ছেদক। অতএব RTT1 সমান TS1P। TS1P। তাহলে দেখো শুরু হয়েছিল পিএসটি দিয়ে। পিএসটির সঙ্গে STT1 সমান, STT1 এর সঙ্গে RTT1 সমান, আবার RTT1 এর সঙ্গে TS1P সমান। এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তার মানে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই তৃতীয় কোণটা সমান সমান। তাহলে লিখতে পারি এখানে ত্রিভুজ এসপিটি এবং ত্রিভুজ S1PT এর মধ্যে কোণ পিএসটি, কোণ পিএসটি যেটা দিয়ে শুরু করেছিলাম, সমান কোণ PS1P, PS1P। অর্থাৎ এই যে দুটো ত্রিভুজ রয়েছে, এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার কি 2 নম্বর শর্ত কি না, এসপিটি, এসপিটি সমান S1PT, S1PT উভয়েই সমকোণ, উভয়েই সমকোণ। আর পিটি সাধারণ, পিটি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এসপিটি সর্বসম ত্রিভুজ S1PT। অতএব এসপি সমান S1P প্রমাণিত। তাহলে এই প্রমাণটি থেকে বোঝা যাচ্ছে যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। অর্থাৎ তোমার মুখ যদি দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে থাকে, তার প্রতিবিম্বটি থাকবে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে। এখন এই হলো গিয়ে তোমাদের যেটা স্কুলের যে বইটি রয়েছে, সেই বইটি আমাদের যেটি আলোচ্য বিষয়, সেটি 47, 46, 47 এবং 48 নাম্বার এই 3টি পাতাতে আলোচনা করা আছে। তোমরা 46, 47, 46, 47, 48 এই 3টি পাতা ভালো করে পড়বে। তো আরো কিছু বিষয় রয়েছে, যেমন ধরা যাক একটা বিশেষ দ্রষ্টব্য জিনিস। ধরা যাক একটা দর্পণ আমরা নিয়েছি এইরকম M1 M2, আরেকটা দর্পণ আমরা নিয়েছি M2 M3। তাহলে দুটো দর্পণ নিচ্ছি আমরা এখানে। এই একটা M1 M2, এটা নিজেরা বাড়িতে করতে পারো, দুটো দর্পণ নিয়ে হবে। তারপরে যদি এই জায়গাতে একটা বস্তুকে রাখো, এই জায়গাতে, তাহলে দেখো নিয়ম অনুযায়ী এস যে একটা বস্তু আছে, এটি হচ্ছে আমার 1 নাম্বার দর্পণ, আর এটি 2 নাম্বার দর্পণ। 1 নাম্বার দর্পণে এখান থেকে সমদূরত্বে এই জায়গাতে একটি প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে ছবি দেখে বোঝাই আমরা, তাহলে বলতে পারি এখান থেকে এইখান থেকে এই দূরত্বে একটি, এটা আপতিত রশ্মি। তাহলে যদি এই বিন্দুর নাম আমরা দিই এসপি, তাহলে পি থেকে সমদূরত্বে S1 বিন্দুতে
আরেকখানা প্রতিবিম্ব তৈরি হবে 1 নাম্বার দর্পণের জন্য। 1 নাম্বার দর্পণের জন্য একখানা প্রতিবিম্ব তৈরি হবে এই জায়গায়। এটা নিশ্চয়ই বোঝা গেল, কেন প্রতিবিম্ব তৈরি হবে সেটা বোঝা গেল। তাহলে এটি হচ্ছে 1 নাম্বার প্রতিবিম্ব। আবার দেখো, এইখানে বস্তু আছে, এখানে আরেকটা দর্পণ রয়েছে, তাহলে সেই জন্যে এখানে আরেকখানা প্রতিবিম্ব তৈরি হবে, যেটা এরকম ভাবে নিয়ম হবে। এস থেকে এটা P1, এই বিন্দুটা P1, তাহলে এইখান থেকে সমান দূরত্ব, যে দূরত্ব হবে এখানে, মানে SP1 যা দূরত্ব হবে, সমান দূরত্বে আরেকখানা প্রতিবিম্ব তৈরি হবে, তার নাম দিলাম আমরা S2। তাহলে দুটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, 1 নাম্বারের জন্য একটা, 2 নাম্বারের জন্য আরেকটা। এরপরে কি, এই যে প্রতিবিম্ব তার একটা প্রতিবিম্ব হবে এই দর্পণের জন্য। এই দর্পণের জন্য, এই দর্পণটা এখানে থাকলেও এই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হবে, এবং সেটা কোথায় হবে না, এই জায়গাতে S3, এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। মানে যদি আমরা এখানে একটা, এই দর্পণটাকে বাড়াতে পারতাম নিচের দিকে, এই দর্পণটাকে যদি আমরা বাড়াতে পারতাম নিচের দিকে, তাহলে এই দর্পণের বর্ধিত অংশ যেটা, সেই বর্ধিত অংশ থেকে এটা যতখানি দূরে, ঠিক ততখানি দূরে একটা প্রতিবিম্ব এখানে তৈরি হতো। তার মানে S3 লোকেশনটা এখানে হবে। আমরা ছবিটা আঁকছি এরকম। আর একটা কি হবে না, এই দর্পণকে যদি আমরা বাড়াতে পারতাম, তাহলে এই দর্পণের জন্য, মানে 2 নাম্বার দর্পণের জন্য এই বস্তুর আরেকখানা প্রতিবিম্ব তৈরি হতো, এবং হিসেবে দেখা যাবে যে 4 নাম্বার প্রতিবিম্বটা যেটা হবে, 4 নাম্বার এবং 3 নাম্বার একসঙ্গে কোয়েনসাইড করবে, অর্থাৎ এই প্রতিবিম্বটা এইখানেই গঠিত হবে 3-এর জায়গা। তার মানে দুটো দর্পণ যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে প্রতিবিম্বের সংখ্যা এখানে হবে 3টি। লক্ষ্য করে দেখো, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এটা জেনারেল সূত্র আছে এখানে, প্রতিবিম্বের সংখ্যা কটি হয়, 3টি। এটা উত্তরটা হয় প্রতিবিম্বের সংখ্যা n is equal to 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা -1, যেখানে প্রতিবিম্বের সংখ্যাটা হচ্ছে n, আর থিটা হচ্ছে দুই দর্পণের অন্তর্গত কোণ মধ্যে কোণের পরিমাণ। তাহলে লক্ষ্য করে দেখো, এখন হচ্ছে কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি বাই 90 -1 ইজ ইকুয়াল টু 4 - 1 ইজ ইকুয়াল টু 3। এটা জেনারেল সূত্র একটা, এই সূত্রের প্রমাণটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। একটা ইন্টারেস্টিং উদাহরণ, সেটা কি না, যদি এই ঘটনাটা কেউ কেউ তোমরা দেখেছো, আমি একটা নতুন ঘটনার কথা বলছি। ধরা যাক একটা জায়গাতে এরকম ব্যাপারটা আছে, এই একটি দর্পণ রয়েছে, এবং
মুছে দিলাম। যে কোনো কারণে হোক, ঠিক আছে, এই একটি দর্পণ রয়েছে। বা আয়না রয়েছে, আর একটি দর্পণ রয়েছে, দুটি দর্পণ। দুটি দর্পণের নাম, একটি হচ্ছে M1 M2, M1 M2, আরটা হচ্ছে M2, এই M3 M4। দর্পণগুলি মুখোমুখি রাখা আছে, অর্থাৎ মসৃণ তলগুলি মুখোমুখি রাখা আছে এরকম ভাবে। আর মাঝখানে তুমি বসে আছো, ধরা যাক এই দর্পণ থেকে 2 ফুট দূরে, এই দর্পণ থেকে 3 ফুট দূরে। দুটো দর্পণ মুখোমুখি রাখা আছে এবং দুটো দর্পণের মাঝামাঝি জায়গাতে তুমি একটি বিন্দু উৎস, যদিও তুমি বিন্দু নাও, যথেষ্ট বড়, হ্যাঁ, তাহলে একটা সরলরেখা নিলাম। এই সরলরেখা দুটির দূরত্ব হচ্ছে, এই যে এই বিন্দু সরলরেখা বরাবর দূরত্ব হচ্ছে 5 মিটার, 5 ফুট। তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে এই বিন্দুতে রয়েছে। দিস ইজ ইউর পজিশন। ও বিন্দুতে তুমি রয়েছে, ও হচ্ছে অরিজিন, উৎস। এদিকের থেকে 2 ফুট বা 2 মিটার, যা বলবে, এদিকের থেকে 3 মিটার, মানে এক্স বিন্দু থেকে 2 মিটার, ওয়াই বিন্দু থেকে 3 মিটার। তাহলে এই দর্পণের জন্য ঠিক 2 মিটার দূরে একটি প্রতিবিম্ব তোমার তৈরি হবে। এখান থেকে 2 মিটার দূরে একটি প্রতিবিম্ব তৈরি হবে, এটা 1 নাম্বার প্রতিবিম্ব, আমি 1 দিলাম। আর এইখান থেকে 3 মিটার দূরে, এই জায়গা থেকে 3 মিটার দূরে আরেকটি প্রতিবিম্ব তৈরি হবে, তার নাম দিলাম 2। তাহলে দুটো প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা। আবার এই বিন্দুর দূরত্ব এখান থেকে 7 মিটার, 3 আর 2 5 আর 2 7, না এটা 3 হবে 2 নাম্বারে। এটা হচ্ছে, এটা 3 যদি হয়, এটা যদি 3 হয়, তাহলে 3 আর 3 6 আর 2 8 মিটার। তাহলে এইখান থেকে 8 মিটার দূরে আরেকটি প্রতিবিম্ব তৈরি হবে, সেটি হবে 3 নাম্বার প্রতিবিম্ব। 8 মিটার দূরে হবে। আর এখান থেকে 5 আর 1 6, মানে এখান থেকে 6 মিটার দূরে আরেকটি প্রতিবিম্ব তৈরি হবে, সেটি 4 নাম্বার প্রতিবিম্ব। এবং এই প্রসেসটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অর্থাৎ এই দিকে অজস্র প্রতিবিম্ব হবে, প্রতিবিম্বের প্রতিবিম্ব, প্রতিবিম্বের প্রতিবিম্ব হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, এবং অনন্তকাল পর্যন্ত এটা চলার কথা। অর্থাৎ অজস্র প্রতিবিম্ব তৈরি এদিকে হবে, আর এদিকেও অজস্র প্রতিবিম্ব তৈরি হবে। কখনো দেখবে তোমাদের পক্ষে দেখা সম্ভব হবে এটা, সেলুনে কখনো কখনো দেখবে যে মুখোমুখি দুটো আয়না দেওয়া থাকে, মাঝখানে তুমি বসে চুল কাটতে বসেছো, হ্যাঁ, তো তখন দেখবে তোমার সামনে এবং পিছনে তোমারই মতো, বা তোমার যে জামা পরে আছো বা যাই পরে থাকো না কেন, সেরকম অনেকগুলো সারি দিয়ে যেন বসে আছে, দেখে মনে হবে সামনে পিছনে অজস্র। এই অজস্র গুলোকে আমরা ম্যাথামেটিক্সের ভাষায় বলি অসীম অসংখ্য। কি বলি? অসীম অসংখ্য, অসীম, অসীম সংখ্য, মানে যার কোনো শেষ নেই, গুণে শেষ করা যাবে না, এতগুলি প্রতিবিম্ব তৈরি হবে। তো এটা কি করে উত্তরটা আসবে, না n ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইমেজেস, n ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই অ্যাঙ্গেল থিটা, এখানে দেখো অ্যাঙ্গেলটা 0 -1। তাহলে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটি হয়, অসীম হয়, অসীম থেকে 1 যদি বাদ দেওয়া হয় অসীমই থাকে।
তাহলে এন ইজ ইকুয়াল টু কি করে অসীম হচ্ছে, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ দুটি সমান্তরাল দর্পণের মধ্যবর্তী কোনো একটি বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে অসীম অসংখ্য। তেমনি 30 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, নিশ্চয়ই তোমরা মাপ করতে পারবে n is equal to 360 minus 30 minus 1, তার মানে 12 থেকে 1 বাদ দিলে 11। এই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে কি করা হয়, ক্যালাইডোস্কোপ বলে একটা যন্ত্র তৈরি করা হয়। সেটা কি জিনিস ক্যালাইডোস্কোপটা? না, তিনটে আয়না নেওয়া হয়। এটা কিন্তু ছবি এঁকে বোঝানো যাবে না, ছবি এঁকে বোঝানো যাবে না, আমি চেষ্টা করছি যতটুকু বোঝানো যায়। তো ক্যালাইডোস্কোপটা হচ্ছে এরকম একটা যন্ত্র, আহ, তিনটে আয়না নিয়ে একটা ঘনবস্তু তৈরি করা হবে। কিরকম না, ছবিটা আঁকলে একটু পরিষ্কার বোঝানো যেতে পারে। ওই নিচে নিচে একটা আয়না যেটা আঁকলাম, আয়নার একটা তল, আর ওই পাশে যেটা আঁকলাম ওই দিকে একটা তল, আর সামনের দিকে একটা তল। তাহলে তিনটে আয়না আছে এখানে, 1 2 3। কোনো একটা যদি বস্তু মাঝখানে রাখা হয়, তাহলে এই দুটো আয়নার জন্য তার মধ্যে প্রতিবিম্বের সংখ্যা হবে 360/60 - 1, মানে হচ্ছে 5টা। তাহলে মোট 15খানা প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা তিন জায়গাতে। 15খানা হয় না, 15 থেকে কম হয়, কতগুলো কোয়েনসাইড করে যায়, কতগুলো একের উপরে অপরটা আপতিত হয়ে যায়, তার জন্য 15 থেকে কম হয়। তাহলে একটি বস্তু রাখলে পরে মাঝখানে তার 15খানা প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা, 15 থেকে কম হয়। এটা তো তৈরি হবে তোমার, তিনটে বাদ গেল, তাহলে 12খানা। একটি বস্তু রাখলে মাঝখানে একটি ভাঙা কাঁচের টুকরো রেখে দেওয়া হয়, সাধারণত চুড়ি ভাঙাগুলো রাখা হয়, বিভিন্ন রঙের পাওয়া যায়। তাহলে তিনটে আয়না নেওয়া হবে, তিনটে আয়না নিয়ে এরকম একটা যন্ত্র তৈরি করা হবে, আর মাঝখানে কতগুলো কাঁচের চুড়ি ভাঙা বা বল, ছোটখাটো জিনিস ভেতরে পুরে দেওয়া হবে। সেটা ঘোরালে বেশ সুন্দর ফুলের মতো যেমন হয় ডিজাইনিং দেখতে পাওয়া যাবে, এটার নাম ক্যালাইডোস্কোপ। তো ক্যালাইডোস্কোপ, পেরিস্কোপ ইত্যাদি ইত্যাদি যে যন্ত্রগুলো, সেগুলো স্কুলের ল্যাবরেটরি থাকলে ভালো হয়। আমাদের হিন্দু স্কুলের ল্যাবরেটরিতে দুটো জিনিসই আছে। ভিডিওটি মূলত হিন্দু স্কুলের ছেলেদের জন্য তৈরি। সবাইকে বলে রাখি, যখন আমি ল্যাব খুলবো তোমরা ল্যাবরেটরিতে আসবে, এসে তোমাদের আমি ক্যালাইডোস্কোপও দেখাবো এবং পেরিস্কোপও দেখাবো। হ্যাঁ, এবং তোমরা এটি মূলত, এই ভিডিওটি তৈরি করা হয়েছে দশম শ্রেণীর ছেলেদের জন্য। তো দশম শ্রেণীর ছেলেরা অনেকটা অ্যাডভান্স হয়, অনেকের কাজে লাগতেও পারে নাও পারে। তবু যদি কাজে লাগে খুব ভালো, আমার ভালো লাগবে। কারণ কেউ কেউ আমাকে ফোন করেছিল যে স্যার আমাদের একদম প্রাথমিক বিষয় সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার নেই, অর্থাৎ প্রাথমিক বিষয় সম্বন্ধে একটা আইডিয়া ক্লিয়ার করে একটা প্রাথমিক একটা লেসন আমাদের দিলে ভালো হয়, আমরা তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো ছাত্রদের আবেদন তো রাখতেই হবে, মূলত তাদের কথা অনুযায়ী এটা করা। আহ, এটা আমি আমাদের স্কুলের যেখানে আপলোড করি ভিডিও, সেখানে আপলোড করে দেবো। তবে হ্যাঁ, এই ভিডিও দেখে যদি অন্য স্কুলের কোনো ছেলে বা কোনো ছাত্র বা ছাত্রী, সবাই সমান, তারা যদি কেউ উপকৃত হও, সেক্ষেত্রে আমাদের মানে সেটা কোনো আপত্তি থাকবে না, হিন্দু স্কুলের কোনো আপত্তি থাকবে না। হিন্দু স্কুল আপত্তি করবে না যদি কোনো স্টুডেন্ট এই ভিডিও দেখে উপকৃত হয়। আর স্পেশালি ল্যাবরেটরি যে সুযোগটা দেওয়া হবে, সেটা তো বুঝতেই পারছো। আমি যেহেতু হিন্দু স্কুলে আছি, আমার ল্যাবরেটরিতে আমাদের ছাত্ররা যখন আসবে, তাদের ক্যালাইডোস্কোপ এবং পেরিস্কোপ দুটো জিনিসই আমি তাদের দেখাবো, কিভাবে এটা হয়। লেসনটা ভালো করে মনে রাখবে, সেটা যে কোনো শ্রেণীর ছাত্ররা আসতে পারে, 9-এর আসতে পারে, 10-এর আসতে পারে, 11-12 আসতে, ওরা তো আসেই ল্যাব প্র্যাকটিক্যাল করতে। তো ভিডিওটি এখানেই শেষ হলো। এই লেসন সংক্রান্ত আরেকটা ভিডিও বানাবো, যেটা প্রতিসরণের ক্ষেত্রে প্রাথমিক লেসন, সেটাও ক্লাস 8 এবং ক্লাস 10-এর ছেলেদের
উপযোগী হবে। সেখানেও কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে এবং সেখানেও কিছু যন্ত্রপাতি আমাদের ল্যাবরেটরিতে রয়েছে দেখানোর মতো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ হলো।